মোহিনীকে আমি চিনি তা প্রায় বছর 10। আমাদের আবাসনে হঠাৎ একদিন থাকতে এসেছিল। নলিনী কাকিমার ননদের মেয়ে ছিল মোহিনী। বয়স আমার মতোই হবে বা হয়তো একটু ছোট। বাবা মাকে হারিয়ে মামার বাড়িতে থাকতে এসেছিল মেয়েটা। খুব শান্ত স্বভাবের। আমার সাথে আস্তে আস্তে বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। ওর কথা শুনে মাঝে মাঝে মনে হতো ওর মামি বোধহয় ওর অস্তিত্বটা খুব একটা ভালোভাবে মেনে নেননি সংসারে। ওকে খুব একটা পছন্দ করেন না। ও সবসময়ই বেশ মনমরা থাকত। আমরাও মানে আবাসনের অন্যান্যরা আড়ালে মাঝে মাঝে বলাবলি করতাম মোহিনীর কথা। সবাই ওর প্রতি সহানুভূতিশীল ছিল। আমরা অনেকেই বলতাম, সত্যিই তো, মামা মামি ওর জন্য একটা বিয়ের ব্যবস্থা করতে পারেন, তবুও তো তাহলে নিজের একটা ঘর পায় মেয়েটা। এভাবে অন্যের সংসারে আশ্রিত হয়ে দিনের পর দিন কারই বা ভালো লাগে। তো দুম করেই একদিন খবর পেলাম মোহিনীর নাকি বিয়ে ঠিক হয়েছে। আমরাও সকলেই বেশ খুশি হলাম ওর জন্য। যাক, এবার মেয়েটা একটা নিজস্ব সংসার পাবে। বিয়ের খবর পাবার দিন কয়েক পর মোহিনীর সাথে একদিন দেখা হলো পাড়ার মিষ্টির দোকানে। তখনও দেখি ও একই রকম মনমরা। আমি ওকে দেখে হেসে বললাম, কিরে, বিয়ে ঠিক হলো তোর, তাও এত দুঃখী দুঃখী ভাব কেন? এখন তো হাসি খুশি থাক। মোহিনী কিন্তু হাসলো না আমার কথায়। ও মুখটা গম্ভীর রেখেই বলল, আমার জীবনে কোনো কিছুই অত সহজ নয় রে। বিয়ের পরেও অনেক লড়াই অপেক্ষা করছে আমার জন্য। তার মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। যার সাথে বিয়ে হচ্ছে তার একটা পা নেই। কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে কাটা পড়েছে। আর্থিক অবস্থাও ভালো না। মুদির দোকান আছে, কিন্তু আজকালকার এই ডিপার্টমেন্টাল স্টোরের যুগে সেটার অবস্থা টিমটিমে। হ্যাঁ, সোমেন মানে যার সাথে আমার বিয়ে হবে, সেও ভালো করে দেখাশুনো করতে পারে না। তার মা প্যারালাইসিসের পেশেন্ট, মানে শয্যাশায়ী বলতে পারিস। কিন্তু তুই এরকম একটা বিয়েতে রাজি হলি কেন? আমি বললাম, রাজি না হয়ে কি করব বল? বিরোধিতা করে যাব কোথায়? আমার তো কেউ নেই, তাই মামা মামির কথা না শুনে কি করব বল? মোহিনীর দীর্ঘশ্বাস আর ওর কান্না ভেজা গলা সেদিন খুব কষ্ট দিয়েছিল আমায়। আহারে, মেয়েটা কি কোনোদিনও একটু শান্তি পাবে না? কিন্তু খারাপ লাগলেই বা কি? মোহিনীর বিয়ে হয়ে গেল যথাসময়ে। ও চলে গেল নিজের নতুন ঠিকানায়। এরপর কেটে গিয়েছে প্রায় বছর 4। না, মোহিনীর সাথে আর তেমনভাবে কখনো যোগাযোগ হয়নি, দেখাও হয়নি। আস্তে আস্তে ভুলেই গেছিলাম প্রায় ওর কথা। কিন্তু হঠাৎ সেদিন রাস্তায় ওকে দেখে চমকে উঠলাম। সেই পাড়ার মিষ্টির দোকানেই আবার দেখা হলো। আমি বাড়ির জন্য মিষ্টি কিনছিলাম, আর মোহিনী হঠাৎ দেখলাম ভাড়ার ক্যাব থেকে নেমে মিষ্টির দোকানের দিকেই আসছে। তবে ওকে চেনাই যাচ্ছে না। পরনে বেশ দামি সালোয়ার কামিজ, চোখ মুখ উজ্জ্বল। আমায় দেখে খুব আনন্দ পেল, হাসি মুখে বলল, কতদিন পর দেখা হলো বল? হ্যাঁ রে, সত্যিই অনেক দিন পর। তুই কেমন আছিস মোহিনী? আমি জিজ্ঞাসা করলাম। খুব ভালো আছি রে, খুব ভালো আছি। এদিকে বেশি আসা হয় না। আজ একটা বিশেষ কারণে মামাদের সাথে দেখা করতে এসেছি, তাই মিষ্টি তো কিনতেই হয়। হাজার হোক, আজকের এই সুখের সংসার তো আমি তাদের জন্যই পেয়েছি। গাল ছড়িয়ে হাসল মোহিনী। সুখের সংসার? তুই সত্যি সুখী তো? না চাইতেও বলে ফেললাম, কারণ আমার মাথায় ঘুরছিল 4 বছর আগে ওর বলা সেই কথাগুলো। হ্যাঁ, সুখী সুখী। তবে বোধহয় সুখী হবার কথা আমার ছিল না। আমাকে কতটা কঠিন অবস্থায় পড়তে হয়েছিল বিয়ের পর, তুই তো সবই জানিস। বিয়ের পর বুঝলাম একটা ভাঙাচোরা সংসারে এসে পড়েছি। আর্থিক কষ্ট তো আছেই, আর নেগেটিভিটি এখানে ভর্তি। আমি খুব ভেঙে পড়েছিলাম।
কান্নাকাটি করতাম। বারবার মনে হতো, কেন আমাকেই সবসময় এত কষ্ট পেতে হয়? কেন আমার ভাগ্যটাই এতটা খারাপ? কাঁদতে কাঁদতে হঠাৎ একদিন মনে হলো, এভাবে রোজ রোজ কেঁদে ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? কিছু লাভ তো হবে না। তার চেয়ে নিজের ভাগ্যকে একটু চ্যালেঞ্জ করেই দেখি না। যেমন ভাবা তেমন কাজ। দোকানের দায়িত্ব নিজের হাতে নিলাম। পুরনো খাতা কাগজপত্র ঘেঁটে পুরনো কিছু বাঁধা খদ্দেরের হদিশ পেলাম। তাদের সাথে ফোন করে যোগাযোগ করলাম। নিজের ফোন নম্বর দিলাম। বললাম, হোয়াটসঅ্যাপে যদি অর্ডার করে মালপত্র, তাহলে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসব। টাকা মাল হাতে নিয়ে তারপর দেবে। দোকানের কর্মচারী বাদল, যার প্রায় কোনো কাজই ছিল না ইদানিং, তাকে ডেলিভারির কাজে লাগিয়ে দিলাম। দোকানে বসতে শুরু করলাম আমি। মাল তোলা, স্টক রাখা সব আমি নিজের হাতে করতাম। দেখ, সব লোক তো আর অনলাইনে জিনিস কেনা, পেমেন্ট করার ব্যাপারে খুব একটা স্বচ্ছন্দ হয় না। তাই অনেকেই আমার এই হোয়াটসঅ্যাপে অর্ডার করার ব্যাপারটা খুব পছন্দ করলো। আস্তে আস্তে বিক্রি বাড়তে শুরু করলো, লোক মুখে ছড়িয়ে পড়ল। প্রথমে শুধু পাড়ার লোকেরাই অর্ডার করত, তারপর ধীরে ধীরে আশেপাশের এলাকা থেকেও অর্ডার আসতে শুরু হলো। আমি আরও কর্মচারী রাখলাম। এদিকে ব্যবসা ভালো হচ্ছে দেখে সৌমেনও উৎসাহ দেখাতে শুরু করলো। ওর ডিপ্রেশন কাটতে লাগলো। তারপর তো কোভিড এসে গেল। এই সময়টায় ব্যবসা আরও বাড়ল। যাই হোক, সব মিলিয়ে দোকান এখন আমার রমরম করে চলছে। জানিস, সৌমেনের জন্য একটা ফলস পায়ের ব্যবস্থা করেছি। ও এখন জীবনে অনেকটা স্বাভাবিক। শাশুড়ির জন্য অনেক ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলে। তিনিও এখন আগের থেকে অনেক ভালো। মোট কথা, এখন আমরা সত্যিই ভালো আছি। সগর্বে বলতে পারি, আজ আমি সত্যিই সুখী। জানিস, আজ কেন মামাদের সাথে দেখা করতে এসেছি? কারণ দুদিন আগে আমি জানতে পারলাম আমি প্রেগন্যান্ট। আমি এখন সত্যিই খুব খুশি রে। কিন্তু আমার এই সুখ, খুশি, এগুলো আমি নিজে ছিনিয়ে নিয়েছি। হয়তো আমার সুখী হবার কথা ভাগ্যে লেখা ছিল না, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলে আমি বসে থাকিনি। জানি, আমার জায়গায় অন্য কেউ থাকলে কেঁদে কেঁদে ডিপ্রেশনে চলে যেত। খারাপ ভাগ্যের দোহাই দিয়ে সারা জীবন কষ্টটাকে মেনে নিত। কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি বিশ্বাস করি, সুখের সংসার সবসময় সবাই রেডিমেড পায় না। নিজের সংসারকে সুখের নিজেকেই বানিয়ে নিতে হয়। সমস্যা থেকে যেমন পালানো যায় না, তেমন সমস্যা আঁকড়ে ধরেও কোনো লাভ নেই, তার সমাধান করতে হয়। আর সেই সমাধান তো বাইরে থেকে এসে কেউ করে দেবে না, নিজেকেই করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেকেই নিতে হয়, তাই না? মোহিনী সেদিন আমাকে জোর করে এক প্যাকেট মিষ্টি কিনে দিয়েছিল। গতকাল সন্ধেবেলায় খাচ্ছিলাম সে মিষ্টি, আর খেতে খেতে বারবার মনে পড়ছিল ওর বলা সেই দামি কথাগুলো। আমি বিশ্বাস করি, সুখের সংসার সবসময় সবাই রেডিমেড পায় না। নিজের সংসারকে সুখের নিজেকেই বানিয়ে নিতে হয়। লিখেছেন পল্লবী সেনগুপ্ত।